সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘ স্টেজ ছুটির পরে তোমাদের সঙ্গে দেখা। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আবার তোমাদের সঙ্গে ক্লাস শুরু। ক্লাসে আজকেও আমি কবিতা সম্পর্কে আলোচনা করব। কবিতার নাম আমি কিংবদন্তির কথা বলছি। কবি আবু জাফর ওবায়দুল্লাহ। কবি আবু জাফর ওবায়দুল্লাহর জন্ম 1934 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বহেশসার ক্ষুদ্রকাটি গ্রামে। আর উনি মৃত্যুবরণ করেন 2001 সালের 19শে মার্চ। তিনি 1948 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। 1950 খ্রিস্টাব্দে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে BA সম্মানসহ MA পাশ করেন। তাই এই আবু জাফর ওবায়দুল্লাহর লেখা আমি কিংবদন্তির কথা বলছি কবিতা। কিংবদন্তি শব্দের অর্থ আসলে জনশ্রুতি বা লোক পরস্পরায় শোনা কথা। তা এখানে কবি এই কবিতার মধ্যে যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হলো আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে আমরা লোক পরস্পরায় জনশ্রুতি হিসাবে কি দেখতে পাচ্ছি সেটা তুলে ধরেছেন। আমাদের আলোচ্য কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি নামক কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। আলোচ্য কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড় সংগ্রামী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত ঘোষণা। প্রকৃতপক্ষে রচনার প্রেক্ষাপটে আছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, এই জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের অনিন্দ অনুষঙ্গসমূহ। তিনি এই কবিতায় পৌনঃপুনিকভাবে মানব মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হয়েছেন। কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয় একটি বিশেষ শব্দবন্ধ কবিতা। কবিতার পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপনার মধ্য দিয়ে তার বক্তব্যকে এগিয়ে নিয়ে চলেন। কবির বর্ণিত এই ইতিহাস মাটির মানুষের কাছাকাছি ইতিহাস, বাংলার ভূমিজীবী অনার্য কৃতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস। কবিতা ও সত্যের অভেদ কল্পনার মধ্য দিয়ে কবি আসেন মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, পরিবারের কথা নিয়ে। কবি এও জানেন মুক্তির পূর্ব শর্ত হলো যুদ্ধ, আর সেই যুদ্ধে পরিবার থেকে দূরে যেতে হয়। ভালোবাসার জন্য, তাদেরকে মুক্ত করার জন্য তাদের ছেড়ে চলে যেতে হয়। এই অমোঘ সত্য কবি জেনেছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে। এই কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড় সংগ্রামী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত ঘোষণা। পাকিস্তানি শোষকেরা বাঙালির কৃতদাস করে রাখতে চেয়েছিল, কিন্তু পারেনি। তাদের বর্বর শোষণ, অত্যাচার ও জুলুম থেকে মুক্তি পেতে বাঙালিরা মুক্তিযুদ্ধের শপথ নেয়। এই যুদ্ধে মা তার সন্তানকে হারায়, বোন তার সতীত্ব হারায় এবং নববধূ বিসর্জন দেয় তার স্বামী ও ভাইকে। তারা জানে মুক্তির পূর্ব সত্য যুদ্ধ এবং এই যুদ্ধের মাধ্যমে বাঙালি ফিরে পাবে তার হারানো গৌরবের স্বাধীনতা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি বাঙালি পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলেছেন। বাঙালির ইতিহাস লড়াই করে বেঁচে থাকার ইতিহাস, তাই লড়াই করে আসবে স্বাধীনতা, দেশ মাতৃকার মুক্তি। আগুন যেমন সবকিছুকে সূচি করে গ্লানি দূর করে, পরিশুদ্ধ করে, তেমনি লড়াই করে আমাদের দেশের মুক্তি আসবে। এখানে কবির মুক্ত জীবনের প্রত্যাশা উজ্জ্বল জানালার প্রতীকে ব্যক্ত করেছেন। দিগন্তের অধিকার বলতে তিনি বুঝিয়েছেন ধরণীর শেষ সীমানা পর্যন্ত বিস্তৃত মাঠ আর ফুল ফসলে ভরা সবুজের সমারোহ। তিনি সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে না, বসুন্ধরার বুকে টিকে থাকা তার পক্ষে সম্ভব হয় না। কবি যথার্থই বলেছেন, যে কবিতা শুনতে জানে না ধরণীর প্রতি মায়া মমতা তার কম। যে দিকের সীমানা অতিক্রম করতে পারে না, মাঝপথে কাপুরুষের মতো শত্রু সেনার হাতে নিহত হয় তিনি। আর যে কবিতা শুনতে জানে না, দিগন্ত তাকে বাঁচিয়ে রাখে। যে শুনতে জানে তাকে দিগন্ত বাঁচিয়ে রাখে। এই কবিতায় কবি বারবার উচ্চারণ করেছেন, কবিতা মানুষকে প্রেরণা দেয়। কবিতা সংগ্রামী সত্যকে জাগিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলে। যিনি কবিতা শোনে না তিনি ধরণীর বুকে টিকে থাকতে পারেন না। ধরণীর বুকে প্রেরণাহীন মানুষ জীবনে অন্যের অধীনে থাকার মতো। কবিতার না শোনা মানুষের মন কখনো বিজয়ের স্বপ্নে উঁকি মারে না। পূর্বপুরুষের মতো তিনি কৃতদাসের মতো অধীনস্থ জীবনযাপন করেন। এই কবিতায় কবি বারবার যে কবিতার কথা বলেছেন তা বিশদ কবিতা নয়, বরং নানা অনুভূতি ও ভাবের ধারক। কবির কবিতা ধারণ করে তার পূর্বপুরুষের সংগ্রামী ও গৌরবময় জীবনের ইতিহাস। এ কবিতা কৃতদাসের জীবনের শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার স্বপ্ন দেখায়।
এই কবিতায় একদিকে মানুষকে আত্মবিশ্বাসী করে, আবার বেঁচে থাকার স্বপ্ন শক্তি যোগায়, দেশকে স্বাধীন করতে অকাতরে যুদ্ধে যাওয়া কিংবা প্রিয়জনকে যুদ্ধে পাঠানোর শক্তি যোগায়। আমি কিংবদন্তিদের কথা বলছি এই কবিতায় স্বাধীনতা যুদ্ধের অবিচ্ছিন্ন চিত্র ফুটিয়ে তুলেছেন। আলোচ্য কবিতায় যুদ্ধকালীন সময়ে স্বজন হারানোর বিভিন্ন দৃষ্টান্তের কথা বলেছেন। স্বাধীনতা যুদ্ধে গর্ভবতী বোন বাঁচতে পারেনি, সন্তান ও দেশকে ভালোবেসে মাও রেহাই পায়নি। যুদ্ধের মায়ের বুক খালি হয়, সন্তান ছুটে যায় যুদ্ধে। কবিতার ভাইয়ের প্রসঙ্গ তুলে প্রকারান্তে দেশের সকল মানুষ মুক্তিযোদ্ধার যুদ্ধে যাওয়ার কথা বলেছেন। এই কবিতায় আমি এখন তোমাদের সাথে কবিতাটা নিয়ে একটু আলোচনা করব। কবিতার লাইন বাই লাইন তোমাদের একটু অর্থ করে দেব। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এখানে আমাদের সেই পূর্বপুরুষদের সভ্যতার সাথে যে কৃষি সভ্যতার সঙ্গে জড়িত ছিল, করতলে পলিমাটির সৌরভ ছিল। অর্থাৎ করতল বলতে হাতের তালুতে, পলিমাটির সৌরভ বলতে তাদের যে কষ্ট পরিশ্রমের ফলে যে ফসল উৎপাদিত হয়েছে, সেই ফসলের সৌরভ তাদের হাতে ছিল। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। অর্থাৎ তারা যে পরাধীন ছিল এবং শত্রুরা পিছন দিক থেকে তাদেরকে আক্রমণ করত, সরাসরি সামনে থেকে তাদেরকে সশস্ত্রভাবে আক্রমণ করেনি, পিছন দিক থেকে আক্রমণ করে তাদের পিঠে যে ক্ষত, সেটা রক্ত দেওয়ার সঙ্গে এখানে তুলনা করেছেন। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপাদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি ও কবিতার কথা বলতেন। এখানে তিনি বলতে সেই আমাদের পূর্বপুরুষরা, তাহারা যে পাহাড়ের অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। অর্থাৎ পাহাড় পর্বত পাড়ি দিয়ে তাদের অনেক পরিশ্রম করে তাদের সে অনাবাদী জমিকে আবাদ করে, এবং আমাদের পৃথিবী আগে ছিল কর্দমাক্ত, অরণ্যে ভরা, হিংস্র জীবজন্তুতে ভরা। এটা আমরা অনেক কবিতার মধ্যেও জানি। যেমন অক্ষয় কুমার বড়ালের মানব বন্দনা কবিতায় আমরা মানব সৃষ্টির ইতিহাস সম্পর্কে যেটা জানি, যে সৃষ্টির আদিতে এই পৃথিবী ছিল অরণ্যে ভরা এবং সেখানে হিংস্র মাংসখাকি পশু, সাপ বা অন্যান্য হিংস্র পশুতে ভরা ছিল। তার ভিতরে মানুষ অনেক পরিশ্রম করে নিজেরা নিজেদের সহযোগিতা করে, একে অপরের সাথে সহযোগিতা করে সেই হিংস্র পশুর হাত থেকে মানুষরা নিজেদের প্রয়োজনে সেই জমি চাষ করে ফসল ফলায়ে তারা তাদের জীবিকা নির্বাহ করেছে। এটা আমরা অন্যান্য কবিতায় দেখেছি। তেমনি করে এই কবিতায় কবি উচ্চারণ করেছেন যে তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপাদের কথা বলতেন। অর্থাৎ পাহাড় পর্বত অতিক্রম করে সংগ্রাম করে অনাবাদী জমিকে আবাদ করতেন এবং সেই হিংস্র পশু পাখির হাত থেকে নিজেদেরকে রক্ষা করে বেঁচে থাকতেন। তিনি কবি ও কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দ সত্য শব্দ কবিতা, বর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। কবি এখানে কবিতাকে একটা সত্যের সঙ্গে তুলনা করেছেন। যেরকম কৃষক পরিশ্রম করে তার শস্যকে উৎপাদন করে, তেমনি কবি প্রতিটা শব্দ একের পর এক সাজিয়ে তার কবিতাকে সৃষ্টি করেন এবং কবিতা পাঠ করে মানুষ যে জ্ঞান অর্জন করে, সেই যে তার শানিত হয় তার জ্ঞান, সেটাকে শস্য দানার সাথে কবি তার তুলনা করেছেন। যে কৃষকের সেই কঠিনভাবে চাষ করে যে শস্য দানা, সেটার জন্য কবিতার মতো সত্য। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। অর্থাৎ যেহেতু কবিতা সত্যের প্রতীক, শক্তির প্রতীক হিসাবে কবি তুলে ধরেছেন, সেহেতু যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, অর্থাৎ সে ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। অর্থাৎ দিগন্ত মানুষকে যে বাঁচিয়ে রাখে বিভিন্ন সৌন্দর্য দিয়ে, সে দিগন্তের অধিকার থেকে সে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। অর্থাৎ কবিতা মানুষকে মুক্তিযুদ্ধে বা বিভিন্ন যুদ্ধে যাওয়ার মতো প্রেরণা যোগায়। আর সেই কবিতা যারা না শুনে তারা সেই তাদের স্বাধীনতা থেকে, পরাধীনতা থেকে মুক্তি পাবে না, তারা সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। এখানে কবির
আশাবাদ ব্যক্ত হয়েছে কবির স্বপ্ন যে আগুনে সব কিছু পুড়িয়ে শুভ্র করে তোলে, সব কিছুকে পরিষ্কার করে তোলে, তেমনি আমাদের সামনে একটি উজ্জ্বল জানালার কথা, অর্থাৎ স্বাধীনতার কথা, মুক্তির কথা তিনি উজ্জ্বল জানালা দিয়ে বুঝাইছেন। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। অর্থাৎ মা যেমন সন্তান যে রকমই হোক না কেন তাকে সে সমান যত্ন করে, সমান প্রাধান্য দেয়। দেশমাতৃকাও তেমনি সমস্ত মানুষ, যে ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক সবাইকে দেশমাতৃকাও তার পক্ষে রাখে। তেমনি যে নদী প্রবাহমান সে যা সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে, সেটা কবি এখানে বলতে চেয়েছেন। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। অর্থাৎ মায়ের কোলে শুয়ে গল্প শোনার যে আনন্দ, কবিতা শোনা সেই আনন্দ, অর্থাৎ যে কবিতা শুনে না কবিতাকে মায়ের কোলে শুয়ে গল্প শোনা থেকে বঞ্চিত মনে করেন। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। অর্থাৎ কবি সেই কিংবদন্তির কথা, অর্থাৎ জনশ্রুতি লোক পরস্পরায় আমাদের পূর্বপুরুষদের ইতিহাসের কথা তুলে ধরেছেন এবং এখানে বিচলিত স্নেহর কথা, অর্থাৎ উৎকণ্ঠিত মিশ্রিত যে ভালোবাসা সেই ভালোবাসার কথা বলেছেন। গর্ভবতী বোনের মৃত্যু কথা বলেছেন, অর্থাৎ সেই যুদ্ধের সময় আমাদের অনেক গর্ভবতী বোনও তাদের জীবন দিয়েছেন। আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। অর্থাৎ এখানে একটা কঠিন একটা কথা যে আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়। মা মরে যায় কি করে? যে আমাদের দেশমাতৃকার জন্য আমরা যুদ্ধে যাই, আর দেশমাতৃকার জন্য আমরা যুদ্ধে যেয়ে জীবন দিই। তা দেশমাতৃকা যখন আমাদের কাছে প্রাধান্য পায় তখন জন্মদাত্রী মা তুচ্ছ হয়ে যায়। মার কথা তখন মা মনে না করে সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জীবন দেয়। তাই বলেছে যে ভালোবাসা দিলে মা মরে যায়, অর্থাৎ দেশকে ভালোবাসতে গেলে জন্মদাত্রী মা তুচ্ছ হয়ে যায়। যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। অর্থাৎ কবিতাকে কবি সব সময় সব কিছুর ঊর্ধ্বে সত্যের স্থানে দিয়েছেন। তাই যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, অর্থাৎ যুদ্ধে যেতে পারে না, জীবন দিতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। এখানে কবি সূর্য সকল শক্তির উৎস, সূর্যের কিরণে সব কিছু পরিশুদ্ধ হয়, আলোকিত হয়। তাহলে সেই সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না বলেছে যে কবিতা শুনতে জানে না। অর্থাৎ কবিতা না শুনতে পারলে তার সে সূর্যকেও হৃৎপিণ্ডে ধরে রাখতে পারবে না, সকল আলো থেকে সে বঞ্চিত হবে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। অর্থাৎ সেই পূর্বপুরুষরা যে বন্দী ছিলেন, তারা যে পরাধীন ছিলেন এবং তাদের যে অত্যাচার করা হতো, শোষণ করা হতো, নির্যাতন করা হতো, আমাদের এই বাঙালি একের পর এক সেই ইংরেজ শাসন থেকে শুরু করে তারপরে পাকিস্তানি শাসন, বিভিন্ন সময় যে শাসন শোষণের নির্যাতনের শিকার হয়েছে, সেটা কবি এখানে সেই তাদের অত্যাচারের তুলনা করতে যে পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, অর্থাৎ সেই পিঠের ঘাকে রক্ত জবার মতো রক্তাক্ত হিসেবে তুলনা করেছেন এখানে। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে মৎস্য পালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে, যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। অর্থাৎ যে পরিশ্রম করে ফসল ফলায় শস্য সম্ভার তাকে সমৃদ্ধ করে, যে মাছ চাষ করে নদী তাকে পুরস্কৃত, প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করে, এটা তো স্বাভাবিক। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। অর্থাৎ গাভী আমাদের দুধ দেয় এবং সেটা আমাদের মায়ের সমতুল্য, যে সে জননীর আশীর্বাদ তাকে এই জন্য বলা হয়েছে যে দীর্ঘায়ু করবে।
যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে, কিন্তু সাধারণ এক খণ্ড লোহা কোনো কাজে আসে না। তাই বলেছেন যে যারা এই লোহাকে আগুনে প্রজ্বলিত করার মতো, অর্থাৎ হৃদয়কে শানিত করতে গেলে আমাদের কবিতা শুনতে হবে, আমাদের কবিতা পড়তে হবে, এবং আমাদের হৃদয় যেন লোহার মতো শানিত হয়, আমরা ধারালো হতে পারি অস্ত্রের মতো, তাহলে মানব জীবন সার্থক হবে। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। আমি কবি এবং কবিতার কথা বলছি, সশস্ত্র সুন্দরের অনিবদ্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসা সুকান্ত সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার প্রতিরোধের উচ্চারণ কবিতা। এখানে কবি সেই পূর্বপুরুষের যে অত্যাচারিত, যে তারা যে অত্যাচারের সম্মুখীন হয়েছিল সে থেকে মুক্তি হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য যুদ্ধে যাওয়ার কথা বলেছেন। আর সেই কারণে তিনি বলছেন যে আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি। অর্থাৎ সেই যুদ্ধের জন্য আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, আমাদের দেশকে মুক্ত করতে দেশের মানুষের জন্য নিজের মা বোন ভাই সব জীবন দিয়েছে। তাদের কথা কবি কবিতার মধ্যে এভাবে তুলে ধরেছেন। আমি কবি এবং কবিতার কথা বলছি, সশস্ত্র সুন্দরের অনিবদ্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসা সুকান্ত সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? অর্থাৎ কবি সেই কবিতার মধ্য দিয়ে আমাদেরকে জাগ্রত করতে তুলেছেন, জাগ্রত করে যে আমরা যেন সেই যে কোনো বাধার মুখে সম্মুখে অস্ত্র দিয়ে হোক, শক্তি দিয়ে হোক প্রতিরোধ করতে পারি এবং স্বাধীনতা ছিনায় আনতে পারি, আমাদের শত্রুরা যেন আর আমাদেরকে পরাধীন না করতে পারে। তাই এই কবিতার মাধ্যমে কবি আমাদের সেই সংগ্রামী হওয়ার জন্য আলোচনা তুলে ধরেছেন কবিতার মধ্যে দিয়ে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই কবিতায় যে কথা কবি বারবার বলছেন যে তোমাদেরকে সেই পূর্বপুরুষের ইতিহাস সম্পর্কে, তারা কঠিন সময় পার করেছে, তারা সেই অনাবাদী জমিকে আবাদ করেছে, পাহাড় পর্বত অতিক্রম করে তারা শস্য ফলায়ে তাদের হিংস্র পশুর হাত থেকে নিজেদেরকে রক্ষা করে আজ এই সভ্যতার স্তরে এই উন্নত জীবনে আসছে। তার মূল্য ছিল কঠোর সংগ্রাম, এবং তারা পরাধীন জীবন, অত্যাচারিত জীবন পার করে এই জীবনে আসতে যেয়ে তাদের সংগ্রাম করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, করে দেশকে স্বাধীন করে আজ আমরা স্বাধীনতার মুখ দেখতে পারছি, তোমরাও পারছো। তা যাই হোক, আজ আমি এখানেই তোমাদের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সামনে তোমাদের সাথে আবার দেখা হবে।